Hello, Bacho. Good morning. How are you? আশা করি সবাই নিশ্চয়ই ভালোই আছো। তো আজকে আমরা লাইট বা আলো মানে আলোর প্রতিফলন চ্যাপ্টারে এটা তৃতীয় ক্লাস 22 নম্বরে আমরা লেকচার নাম্বার 22তে আমরা করেছিলাম ইন্ট্রোডাক্টরি স্পিচ, মানে আলোর প্রতিফলনের একটা ভূমিকা। আর তারপরে আমরা 23 নম্বর লেকচারে আলোর প্রতিফলনের কতগুলো বেসিক কনসেপ্ট আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোর প্রতিফলনে যেখানে শেষ করেছিলাম তারপরে ইমেজ ফরমেশন বা প্রতিবিম্ব গঠন বলে একটা বিষয় আছে। সেই প্রতিবিম্ব কি, প্রতিবিম্ব কত প্রকার, কি সেটা কিভাবে ফর্ম করে, কিভাবে তৈরি হয়। তারপরে হচ্ছে গিয়ে আমরা স্পেশালি আজকের যে আমাদের বিষয়টা জানা সেটা হচ্ছে একটা গোলীয় দর্পণ। গোলীয় দর্পণ কাদের বলা হয়, কিভাবে সেটা বানানো হয়, গোলীয় দর্পণের সমস্ত ইনফরমেশন আমাদের সঠিকভাবে জানতে হবে। তোমাদের আমি প্রথমেই বলে রাখি, যদি গোলীয় দর্পণ সম্পর্কে তোমাদের সঠিক ধারণা না থাকে তাহলে আমরা প্রথম দুটি চ্যাপ্টারের আর কিছু বুঝতে পারবো না। প্রথম দুটি কেন, প্রথম 3টি চ্যাপ্টারের মানে শেষ পর্যন্ত যেখানে পর্যন্ত লেন্স আছে সেই ততটা পর্যন্ত আমরা আর কিছু বুঝতে পারবো না। অর্থাৎ গোলীয় দর্পণের জায়গাটা গিয়ে আমাদেরকে ভালো করে বুঝতে হবে। বুঝতে পারলে কি বলা? অর্থাৎ আমি যদি বলি যে গোলীয় দর্পণটা আমরা কেন ভালো করে শিখবো, কারণ আজকের ক্লাসটা হচ্ছে এতটাই ইম্পর্টেন্ট যে এই ক্লাসটা যদি আমরা মিস করি বা এই ক্লাসটা যদি আমরা ঠিকঠাকভাবে না বুঝি তাহলে আজকে থেকে হয়তো পরীক্ষায় সেরকম কোনো প্রশ্ন আসবে না বা 1 নম্বর কোনো একটা প্রশ্ন আসতে পারে, কিন্তু আজকের ক্লাস ছাড়া আগামী যে আমরা ক্লাসগুলো আসবো সেগুলো বোঝা খুবই দুষ্কর হয়ে যাবে। সো আমরা কথা না বাড়িয়ে শুরু করি। আমাদের যে চ্যাপ্টার সেটা হচ্ছে তোমার রিফ্লেকশন অফ লাইট। রিফ্লেকশন অফ লাইট, আলোর প্রতিফলন। প্রথমত আমরা দেখব ইমেজ বা প্রতিবিম্ব। ইমেজ, হোয়াট ইজ ইমেজ? হোয়াট ইজ ইমেজ? প্রতিবিম্ব কি? একদম খুব সিম্পল ভাষায় বলছি। ধরে নাও এটা একটা এখানে কোনো একটা প্রতিফলক বা প্রতিসারক মাধ্যম আছে। সেটা প্রতিফলনের ক্ষেত্রেও হতে পারে, প্রতিসরণের ক্ষেত্রেও হতে পারে। এখানে কোনো একটা প্রতিফলক বা প্রতিসারক মাধ্যম আছে, তাহলে এই প্রতিফলক এখানে একটা মিডিয়া, এটা হচ্ছে প্রতিফলক হতে পারে, রিফ্লেক্টর হতে পারে, রিফ্র্যাক্টর হতে পারে, আইদার রিফ্লেক্টিং না রিফ্র্যাক্টিং। তাহলে এই প্রতিফলক মাধ্যম বা প্রতিসারক মাধ্যম থেকে এখানে কোনো একটা বস্তু রয়েছে যেটাকে বলা হয় অবজেক্ট বা বস্তু। এখান থেকে কোনো উৎস, এটাকে বলা হয় উৎস, অবজেক্ট, বস্তু বা উৎস বা সোর্স বা সিগন্যাল বা ইনফর্মার। তো এখান থেকে কোনো একটা আলোক রশ্মি বা আলোক রশ্মি যদি প্রতিফলক বা প্রতিসরক দ্বারা একটা রশ্মি এসে প্রতিফলক বা প্রতিসরকে আপতিত হয়ে সেটা প্রতিফলিত হতে পারে কিংবা প্রতিসারিত হতে পারে। তাহলে প্রতিফলিত হয়ে বা প্রতিসারিত হয়ে অন্য দ্বিতীয় কোনো একটা বিন্দুতে মিলিত হয় বা মিলিত হচ্ছে বলে মনে হয়, তাহলে সেই দ্বিতীয় বিন্দুকে বলা হবে প্রথম বিন্দুর মানে বস্তুর প্রতিবিম্ব। তাহলে এটাকে আমরা যদি ভাষায় লিখি তাহলে কি আসবে, যে কোনো উৎস থেকে আগত আলোক রশ্মিগুচ্ছ, কোনো উৎস থেকে আগত আলোক রশ্মিগুচ্ছ কোনো প্রতিফলক বা প্রতিসারক দ্বারা প্রতিফলিত বা অপসৃত হয়ে দ্বিতীয় কোনো বিন্দুতে মিলিত হয় বা মিলিত হচ্ছে বলে মনে হয়, তাহলে সেই দ্বিতীয় বিন্দুকে প্রথম বিন্দুর উৎসের মানে প্রথম বিন্দুর উৎসের প্রতিবিম্ব বলা হয়। আমি তোমাদের বোঝাতে পারলাম না। আমি বললাম রাম এখানে রয়েছে, রাম হচ্ছে প্রথম বিন্দু বা রামের মাথা দেখবো আমরা। রামের মাথাটা হচ্ছে প্রথম বিন্দু বা রামের মাথাটা হচ্ছে উৎস বা রামের মাথাটা হচ্ছে অবজেক্ট বা বস্তু। তাহলে একটা দর্পণ আছে,
দর্পণটাকে আমরা একটু বেঁকে রাখলাম, তাহলে এরকম করে দেখলে ওইদিকে ওইদিকে দেখা যাবে, কারণ রামের মাথাটা এদিক থেকে ওইদিকে দেখতে হবে, কারণ যখন রামের মাথাটা এখানে আসলো এখানে পড়বে, রিফ্লেক্টর এখানে দেখা যাবে, কারণ দর্পণটা যদি সোজা থাকতো তাহলে তার ওইদিকে দেখতে পাবে। তাহলে কি বিষয় দাঁড়ালো, রামের মাথা থেকে একটা রশ্মি মানে আলোক রশ্মি এসে কি আসে পড়লো, দর্পণে এসে পড়লো, দর্পণ দিয়ে প্রতিফলিত হয়ে গেল, প্রতিফলিত হয়ে অন্য কোনো একটা জায়গায় যদি মানে আমরা যাই তাহলে দেখতে পাবো যে ওই বিন্দুটি হচ্ছে রামের মাথার দ্বিতীয় বিন্দু। তাহলে সেই দ্বিতীয় বিন্দুকে বলা হবে প্রথম বিন্দুর উৎসের বা প্রথম বিন্দু বা উৎসের প্রতিবিম্ব। এটার ইমেজ, এটা অবজেক্ট, এটা ইমেজ, বস্তু প্রতিবিম্ব যদি মিলিত হয় তবে। যদি এখান থেকে আলোক রশ্মি পাঠানো, লাইট পাঠানো হয়, তাহলে লাইটটা কী হবে, প্রতিফলিত অন্য কোনো বিন্দুতে মিলিত হবে। ধরে নাও এটা একটা প্রতিফলক মাধ্যম, তাহলে এখান থেকে আমি একটা টর্চ লাইট আমি অন করলাম, তাহলে লাইটটা এসে কী হলো, লাইটটা এসে এখানে এইভাবে পড়লো, এখান থেকে এসে লাইট এখানে পড়লো, এখানে পড়লো, এইভাবে আসলো, তাহলে এইভাবে আসলো, ধরে নাও তোমার হচ্ছে এইভাবে আসলো, এসে এটা যদি প্রতিফলক তাহলে কি এইভাবে বেরিয়ে যাবে, ধরো এইভাবে বেরিয়ে গেলো, মানে এটা মানে হচ্ছে আমি এইভাবে বোঝানোর চেষ্টা করছি, এইভাবে আসলো, এইভাবে বেরিয়ে গেলো, তাহলে আমরা কি বলবো, তাহলে এটা যেখান থেকে আসলো সেটাকে বলা উৎস। তাহলে কোন উৎস থেকে আগত আলোক রশ্মি উৎস কোনো প্রতিফলক দ্বারা প্রতিফলিত হয়ে দূরের কোনো বিন্দুতে মিলিত হয়, তাহলে সেই দ্বিতীয় বিন্দুকে বলা হবে প্রথম বিন্দুর উৎসের প্রতিবিম্ব। বা যদি এমনটা দেখি যে অপোজিট অন্য কোনো বিন্দুতে মিলিত হচ্ছে বলে মনে হয়, অন্য কোনো বিন্দুতে মিলিত হচ্ছে বলে মনে হয়, লাইট না পাঠিয়ে যদি আমি এখানে কোনো একটা বস্তু দাঁড় করিয়ে রাখি, এখানে কোনো একটা বস্তু, ধরুন এখানে একটা আলপিন দাঁড় করিয়ে রাখলাম, তাহলে এই আলপিনটা আমরা যদি এই দিক থেকে দেখি, আমি যদি এই দিক থেকে দেখি তাহলে দেখবো কি আলপিনটা পর্দার ওই দিকে রয়েছে, তাহলে আলপিন থেকে একটা রশ্মি ওইদিকে গিয়ে মানে হচ্ছে এখান থেকে লম্বভাবে গিয়ে আমার হচ্ছে গিয়ে এখানে ফিরে আসলো, আর একটা রশ্মি এইদিকে গিয়ে আমার এখানে ফিরে আসলো, ফলে কি আসলো, আমি দেখতে পাবো আলপিনটা ওখানে পিছনে রয়েছে। মানে কীরকম বিষয়টা, মানে বিষয়টা ঠিক এরকম, একটু ভালো করে বোঝার চেষ্টা করো। ধরে না এটা একটা প্রতিফলক মাধ্যম রয়েছে, প্রতিফলক মাধ্যম, তাহলে এটা যদি প্রতিফলক মাধ্যম হয় বা এদিকে প্রতিফলক মাধ্যম, এদিকে প্রতিফলক মাধ্যম, তাহলে এই প্রতিফলক মাধ্যমে এখানে কোনো একটা বস্তু রয়েছে, বস্তু অবজেক্ট, এখানে কোনো একটা বস্তু বা অবজেক্ট রয়েছে, এখানে কোনো একটা বস্তু বা অবজেক্ট রয়েছে, তাহলে তুমি এখান থেকে দেখবে, তাহলে এখান থেকে একটা রশ্মি, আমি বললাম এখান থেকে একটা রশ্মি এসে প্রতিফলকের উপর এসে পড়লো, দর্পণের উপর এসে পড়লো, যেহেতু লম্বভাবে আসলো তাহলে সে লম্বভাবে ফিরে যাবে। এখান থেকে আর একটা রশ্মি এখানে এইভাবে আসলো, তাহলে এই রশ্মিটা কী হবে, এইভাবে ফিরে যাবে। কেন, তার কারণ হচ্ছে এখানে কিন্তু অবিলম্ব কল্পনা করা হয়, লম্বের সাপেক্ষে অবিলম্বের সাপেক্ষে যে কোণে আসে সেই কোণেই বেরিয়ে যায়, যেহেতু আপতন কোণ এবং প্রতিফলন কোণ সমান, এখানে আপতন কোণ প্রতিফলন কোণের মান 0, তাহলে এখান থেকে দুটো রশ্মি। তাহলে আমি যদি এবার এটাকে এই জায়গায় কোনো একজন ব্যক্তি দাঁড়িয়ে থাকে, এখানে কোনো ব্যক্তি দাঁড়িয়ে দেখলে তো এটাই দেখতে পাবে, এর প্রতিবিম্ব এখানে দেখতে পাবে। যদি এখান থেকে এটাকে তাহলে কী হবে, অ্যাকচুয়ালি মনে হবে যে রশ্মিটা যেন এখান থেকে আসছে বলে মনে হচ্ছে, এখান থেকে আসছে বলে মনে হচ্ছে, অর্থাৎ মনে হবে এখানে একটা মোমবাতি রয়েছে, এখানে একটা মোমবাতি রয়েছে, তার মানে কী দাঁড়ালো, তাহলে কোনো উৎস থেকে আগত, এটা সোর্স বা এটাকে বলা অবজেক্ট বা বস্তু, এটাকে বলা ইমেজ বা যেটা হচ্ছে প্রতিবিম্ব। হ্যাঁ, তাহলে এটা কি হলো, উৎস থেকে, এটাকে সোর্স, উৎস থেকে আগত আলোক রশ্মি উচ্চ, এটা একটা প্রতিফলক, তাহলে এই প্রতিফলক দ্বারা প্রতিফলিত হয়ে যদি এরকমটা আসতো, আলোক রশ্মি এখানে পাঠানো হতো, তাহলে আসলে প্রতিফলিত এখানে মিলতো। তাহলে উৎস থেকে আগত আলোক রশ্মি উচ্চ কোনো প্রতিফলক দ্বারা প্রতিফলিত হয়ে যদি দূরে কোনো বিন্দুতে মিলিত হয়, তাহলে সেই বিন্দুকে বলা হবে এই বিন্দুর উৎসের প্রতিবিম্ব। আর যদি এমনটা হয় যে কোনো বিন্দুতে মিলিত হয়নি, বরং মনে হচ্ছে যে রশ্মিটা ওইরকম কোনো একটা বিন্দু থেকে আসছে বলে মনে হচ্ছে, তাহলে এই দ্বিতীয় বিন্দুকে বলা হবে প্রথম বিন্দু উৎসের প্রতিবিম্ব। অর্থাৎ আমরা এই বিষয়টাকে যদি একটু ক্লিয়ার করে বলি তাহলে কি দাঁড়ালো, তাহলে প্রতিবিম্ব কাকে বলা হয়, ইমেজ কাকে বলা হয়, হোয়াট ইজ ইমেজ? ইমেজ বলতে বোঝায় কোনো একটা উৎস থেকে আগত আলোক রশ্মিগুচ্ছ দূরের কোনো প্রতিফলক বা প্রতিসারক দ্বারা প্রতিফলিত হয়ে বা অপসৃত হয়ে যদি দ্বিতীয় কোনো বিন্দুতে মিলিত হয় বা দ্বিতীয় কোনো বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মিলিত হয় বা অপসৃত হচ্ছে বলে মনে হয়, তাহলে সেই দ্বিতীয় বিন্দুকে প্রথম বিন্দুর উৎসের প্রতিবিম্ব বলা হয়। ঠিক আছে, এটা বিষয়টা আমরা বুঝলাম। তাহলে ক্লাসিফিকেশন, হাউ মেনি টাইপস অফ দ্য ইমেজ? ইমেজ আর মেনলি 2 টাইপস. How many types of image? Types of image. How many
how many types of image mainly two types, একটা হচ্ছে তোমার রিয়াল ইমেজ, একটা হচ্ছে ভার্চুয়াল ইমেজ। রিয়াল হচ্ছে তোমার সৎবিম্ব, আর একটা এটাকে বলা অসৎবিম্ব। আচ্ছা, এই বিষয়গুলো তোমাকে বুঝতে হবে প্রথমত, না বুঝলে হবে না। কারণ আমরা একটু পরেই এই ইমেজের মানে বহু ক্রাইটেরিয়া নিয়ে আলোচনা করব, লেন্সের বহু ক্রাইটেরিয়া নিয়ে আলোচনা করব, যেগুলির মেইন উদ্দেশ্য হচ্ছে ইমেজ ফর্মেশন। সব কিছুই মেইন উদ্দেশ্য হচ্ছে ইমেজ ফর্মেশন। আমরা হয়তো এখন প্রতিফলক সমতল দর্পণ দিয়ে দেখছি, কিন্তু একটু পরেই আমরা গলীয় দর্পণ সম্পর্কে যদি আমরা জানতে পারি, তাহলে গলীয় দর্পণের বিভিন্ন রকম ইমেজ নিয়ে আমরা আসবো, ডিফারেন্ট টাইপস অফ ইমেজ নিয়ে আসবো। তখন তোমাদের বুঝতে কিন্তু অসুবিধা হবে, অর্থাৎ বেসিকটাকে বোঝার চেষ্টা করো, ওটা ক্লিয়ার হবে। তাহলে ইমেজ বা প্রতিবিম্ব কাকে বলা হয়? উৎস থেকে আগত কোনো আলোক রশ্মিগুচ্ছ যদি কোনো প্রতিফলক বা প্রতিসারক দ্বারা প্রতিফলিত হয়ে বা প্রতিসারিত হয়ে যদি অন্য কোনো বিন্দুতে মিলিত হয় বা অন্য কোনো বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়, বা অন্য কোনো বিন্দুতে মিলিত হচ্ছে বলে মনে হয়, তাহলে সেই দূরের দ্বিতীয় বিন্দুকে বলা হবে প্রথম বিন্দুর উৎসের প্রতিবিম্ব। তাহলে প্রতিবিম্ব কত রকম? দুরকম, একটা সৎবিম্ব, একটা অসৎবিম্ব। এটা তোমরা 7-8 থেকে জানো। ক্লাস 7-8 যে লাইট ছিল সেখানেও তোমরা জানো, যে ক্লাস 7-8 লাইটেও ছিল। আর বিশেষ করে তোমাদের ক্লাস 10-এ তোমাদের আলোক বিজ্ঞান, যে আলো বলে একটা চ্যাপ্টার ছিল, সেখানে লেন্সের প্রতিবিম্ব কোথায় সৎ হয়, খর্বাকৃতি, বিবর্ধিত, এই সমস্ত বিষয়গুলো কিছুটা ছিল। তো যাই হোক, ওগুলো আমরা আবার আসবো। তো রিয়াল ইমেজ বা সৎবিম্ব আর ভার্চুয়াল ইমেজ বা অসৎবিম্ব, এবার বোঝার চেষ্টা করো কাকে সৎবিম্ব বলা হয় আর কাকে অসৎবিম্ব বলা হয়। খুব সিম্পল বিষয়, সংখ্যা একটাই, যেটা আমি একটু সংখ্যা বললাম, ওই সংখ্যাটাকে এবার কেটে লিখতে হবে। যে বললাম দূরে কোনো বিন্দুতে মিলিত হচ্ছে বলে মনে হয় বা মিলিত হয়, তাহলে উৎস থেকে আগত আলোক রশ্মিগুচ্ছ কোনো প্রতিফলক দ্বারা প্রতিফলিত হয়ে যদি দূরের কোনো দ্বিতীয় বিন্দুতে মিলিত হয়, তাহলে সেই দ্বিতীয় বিন্দুকে বলা হবে প্রথম বিন্দুর উৎসের সৎবিম্ব। উৎস থেকে আগত আলোক রশ্মিগুচ্ছ কোনো প্রতিফলক বা প্রতিসারক দ্বারা প্রতিফলিত হয়ে বা অপসৃত হয়ে যদি দ্বিতীয় কোনো বিন্দুতে মিলিত হচ্ছে বলে মনে হয় না, বা অন্য কোনো বিন্দুকে অপসৃত হচ্ছে বলে মনে হয় না, দ্বিতীয় কোনো বিন্দুতে মিলিত হয়, তাহলে সেই দ্বিতীয় বিন্দুকে প্রথম বিন্দুর উৎসের প্রতিবিম্ব বলা হয়। উৎস থেকে আগত আলোক রশ্মিগুচ্ছ দূরের কোনো বিন্দু থেকে উৎস থেকে আগত আলোক রশ্মিগুচ্ছ কোনো প্রতিফলক বা প্রতিসারক দ্বারা প্রতিফলিত হয়ে বা প্রতিসারিত হয়ে দ্বিতীয় কোনো বিন্দুতে মিলিত হয় বা দ্বিতীয় কোনো বিন্দুতে মিলিত হচ্ছে বলে মনে হয়, তাহলে সেই দ্বিতীয় বিন্দুকে প্রথম বিন্দুর উৎসের প্রতিবিম্ব বলা হবে, প্রতিবিম্ব না সৎবিম্ব বলা হবে। আর ভার্চুয়াল ইমেজ বা সৎবিম্ব বা রিয়াল ইমেজ বলা হবে। সৎবিম্ব কাকে বলা হয়? যাকে চোখে দেখা যায় এবং পর্দায় ফেলা যায়। অর্থাৎ এটা যেমন আমরা চোখে দেখতে পাবো, সঙ্গে সঙ্গে পর্দায় ফেলতে পারবো, এটা শুধু চোখে দেখতে পাবো কিন্তু পর্দায় ফেলতে পারবো না। তাহলে সৎবিম্ব এবং অসৎবিম্ব, শুধু এটা আমরা মুখে বলছি, একটু পরে আমরা অরিজিনালি থিঙ্কিং না, অরিজিনালি আমরা পিকচার ডায়াগ্রামে দেখবো যে সত্যি এটা এরকমটাই। তাহলে অসৎবিম্ব কাকে বলা হয়? যাকে আমরা চোখে দেখতে পাই কিন্তু পর্দায় ফেলতে পাই না, শুধু দেখতে পাই। যেমন কি একটু আগে দেখলাম মোমবাতির ওখানে যেন জ্বলেছিল, কিন্তু ওখানে আমি দেখতে পাচ্ছি, কিন্তু ওখানে অরিজিনালি ওখানে কোনো মোমবাতি নেই। তাহলে উৎস থেকে আগত আলোক রশ্মিগুচ্ছ দূরের কোনো প্রতিফলক বা প্রতিসারক দ্বারা প্রতিফলিত বা অপসৃত হয়ে দ্বিতীয় কোনো বিন্দুতে মিলিত হচ্ছে বলে মনে হয়, দ্বিতীয় কোনো বিন্দুতে মিলিত হয় না, দ্বিতীয় কোনো বিন্দুতে মিলিত হচ্ছে বলে মনে হয়, তাহলে সেই দ্বিতীয় বিন্দুকে প্রথম বিন্দুর উৎসের প্রতিবিম্ব বলা হবে এবং অসৎবিম্ব, এবং সেই প্রতিবিম্বটা হচ্ছে গিয়ে অসৎবিম্ব, সেটা দ্বিতীয় বিন্দুকে প্রথম বিন্দুর উৎসের অসৎবিম্ব বলা হবে। তাহলে এটাকে যদি আমরা খুব সিম্পল উদাহরণ দিয়ে দেখি, খুব সিম্পল উদাহরণ কি, যেমন লেন্স দ্বারা সৎবিম্ব গঠিত হয়, প্রতিফলক দর্পণ দ্বারা অসৎবিম্ব তৈরি হয়। লেন্স দ্বারা সৎবিম্ব গঠিত হয়, প্রতিফলক দ্বারা অসৎবিম্ব গঠিত হয়। লেন্স তো অনেক রকম আছে,
লেন্স মানে শুধুমাত্র লেন্স না, গলীয় দর্পণ দ্বারাও সদ্বিম্ব গঠিত হয়, অবতল দর্পণ। কিন্তু উত্তল গলীয় দর্পণ দ্বারা সদ্বিম্ব গঠিত হয় না। ওই জন্য গলীয় অবতল দর্পণকে সর্বদাই সদ্বিম্ব বলা হয়, মানে সদ্বিম্ব গঠন করে। উত্তল গলীয় দর্পণ সর্বদাই অসদ্বিম্ব গঠন করে। তাহলে গলীয় দর্পণ হলেই যে সদ্বিম্ব গঠন করবে তার কোনো মানে নেই, অনেক ক্রাইটেরিয়া আছে। গলীয় অবতল দর্পণ দ্বারা সদ্বিম্ব এবং অসদ্বিম্ব দুটোই পাওয়া যায়। কিন্তু গলীয় উত্তল দর্পণ দ্বারা সর্বদাই অসদ্বিম্ব তৈরি হয়, কখনোই সদ্বিম্ব তৈরি হয় না। গলীয় উত্তল দর্পণ দ্বারা সর্বদাই সদ্বিম্ব তৈরি, মানে বাস্তব উৎসের সর্বদাই সদ্বিম্ব তৈরি হয়। আচ্ছা, আমি যেটা বললাম, তাহলে এই ভার্চুয়াল ইমেজটা কি? আমি বললাম যে ভার্চুয়াল ইমেজ বা অসদ্বিম্ব প্রতিফলক দ্বারা গঠিত হয়। প্রতিফলক মানে কি? গলীয় প্রতিফলক দ্বারা। হ্যাঁ, গলীয় প্রতিফলক দ্বারাই তৈরি হয়। মানে অসদ্বিম্ব কী দিয়ে তৈরি হয়? সমতল দর্পণ দিয়ে, মানে আয়না দিয়ে তৈরি হয় অসদ্বিম্ব। গলীয় অবতল দর্পণ দিয়ে গঠিত হয়, গলীয় উত্তল দর্পণ দ্বারা গঠিত হয়, আর হচ্ছে কি তোমার গলীয় উত্তল দর্পণ দ্বারা গঠিত হয়, এবং অবতল লেন্স দ্বারা গঠিত হয়। তাহলে অসদ্বিম্ব কী দ্বারা গঠিত হয়? অসদ্বিম্ব হচ্ছে তোমার সমতল দর্পণ, সমতল দর্পণ, প্লেন মিরর বা রিফ্লেক্টর। তারপর হচ্ছে গিয়ে অবতল দর্পণ বা কনকেভ মিরর, কনভেক্স মিরর, কনকেভ লেন্স। এগুলো দ্বারা তোমার অসদ্বিম্ব তৈরি হয়। এটা কি তৈরি হয়? এটা তোমার হচ্ছে গিয়ে তোমার সমতল দিয়ে কখনো তোমার সদ্বিম্ব গঠিত হয় না। তারপর হচ্ছে গিয়ে সমতল দর্পণ দ্বারা গঠিত হয় না। আর কিছু বিশেষ ক্ষেত্রে ঘটে, মেইনলি আমরা অবতল দর্পণ আর হচ্ছে গিয়ে অবতল দর্পণ বা কনকেভ মিরর, কনভেক্স লেন্স এগুলো দ্বারা রিয়াল ইমেজ। দেখো, কনভেক্স লেন্স দিয়ে কিন্তু তোমার হচ্ছে গিয়ে কনভেক্স লেন্স মানে কনভেক্স মিরর বা কনভেক্স লেন্স দিয়ে অসদ্বিম্ব গঠিত হয়। এখানে কতগুলো পয়েন্ট জানতে হবে আমাদের সবসময়। যে এটা দ্বারা যে সবসময় সদ্বিম্ব তৈরি হয় তার কোনো মানে নেই। তাহলে কনকেভ মিরর দিয়ে সদ্বিম্ব তৈরি হয়, কনকেভ মিরর দিয়ে আবার অসদ্বিম্ব তৈরি হয়। কখন কোন শর্তগুলো সেগুলো আমাদের জানতে হবে, ঠিক আছে? তো মেইন বিষয়টা তোমাকে একটু জানতে হবে, সেটা হচ্ছে গিয়ে উৎস থেকে আগত আলোকরশ্মিগুচ্ছ যদি দূরের কোনো প্রতিফলক দ্বারা প্রতিফলিত হয় বা প্রতিসারিত হয়, দ্বিতীয় বিন্দুতে মিলে যায়, তাহলে সেটাকে বলা হয় রিয়াল ইমেজ বা সদ্বিম্ব। যদি মিলিত হচ্ছে বলে মনে হয় কিন্তু অরিজিনালি মিলিত হয় না, তাহলে সেটাকে বলা অসদ্বিম্ব বা হচ্ছে গিয়ে ভার্চুয়াল ইমেজ। তাহলে সদ্বিম্বের ক্ষেত্রে আমরা যদি একটা উদাহরণ বলি, একটা এক্সাম্পল বা তোমার গ্রাফিক্যাল নেচার হিসেবে বলি, যেমন প্রথমে সদ্বিম্ব যদি বলি, সদ্বিম্ব কীরকমটা? ধরুন এটা একটা লেন্স, কনভেক্স লেন্স। আমরা লেন্সের ব্যাপারে এখন অবশ্য জানি, লেন্সের একটা চ্যাপ্টারই আছে, লেন্স কাকে বলা হয় সেটা পরে গলীয় প্রতিসরক দর্পণকে বলা হয়, বা গলীয় প্রতিসরক তল কি, দুই বা ততোধিক গলীয় প্রতিসরক তলের যুগ্ম প্রতিসরক তলকে বলা হয় লেন্স। সেটা আমরা পরে আসবো। তো এটা একটা লেন্স, সেটা উত্তল লেন্স, তার একটা প্রধান অক্ষ। তাহলে এখানে যদি কোনো একটা বস্তু রাখা হয়, তাহলে তার জন্য একটা রশ্মি এখানে যাবে, গিয়ে সে ফোকাস দিয়ে বেরিয়ে যাবে। আর একটা রশ্মিকে আমরা যদি আলোক কেন্দ্র দিয়ে পাঠাই, তাহলে তারা কোথায়? একটা বিন্দুতে গিয়ে মিলিত হবে। তাহলে সেই দ্বিতীয় বিন্দুকে প্রথম বিন্দুর উৎসের প্রতিবিম্ব বলা হয়। তাহলে এটা হচ্ছে তোমার অবজেক্ট, এটা ইমেজ। এটা অবজেক্ট ডিস্টেন্স, এটা ইমেজ ডিস্টেন্স। এটা অবজেক্ট হাইট, এটা ইমেজ হাইট। তাদের ম্যাগনিফিকেশনের ব্যবস্থা করা আছে, সবগুলো আমরা আসবো। সেগুলো কি কি রয়েছে সেটা আমরা দেখবো। তোমাদের এগুলো নিয়ে কোনো টেনশনের কোনো কারণ নেই। তো আমরা এখানে যেটা দেখলাম, এটা তোমার রিয়াল ইমেজ। কেন? তার কারণ এখানে যদি কোনো একটা উত্তল লেন্সকে সামনে একটা ধরনের এখানে একটা উত্তল লেন্স রাখলাম, রেখে এইদিকে একটা কি করলাম, ধরুন এখানে একটা উত্তল লেন্স রাখলাম, রেখে এখানে একটা মোমবাতি, প্রধান অক্ষের উপর একটা মোমবাতি ঠিক এইভাবে রাখলাম।
রেখে মোমবাতি থেকে দেখবো যে উত্তর লেন্স দ্বারা এই মোমবাতির আলোক রশ্মিটা শুধু দেখবো যে মোমবাতি থেকে যে আলোক রশ্মিটা আসলো একটা সমান্তরালে আসবে, ফোকাস দিয়ে বেরিয়ে যাবে, আর একটা যে আলোক কেন্দ্র দিয়ে সরাসরি বেরিয়ে যাবে, তাহলে দেখা যাবে এইদিকে একটা মোমবাতি মানে উল্টো মোমবাতি এরকম দেখতে পাবে। সেটা আকারে বড়, সেটা বড় হতে পারে, ছোটো হতে পারে, অসীম হতে পারে, ফোকাসে হতে পারে, ব্যাপার অনেক অনেক ব্যাপার আছে। সেই সমস্ত বিষয়গুলো আমরা নিয়ে আসছি একটু পরে। তো এটা কি আসলো উল্টে গেল। তাহলে আমি যদি যেখানে এই ঘটনাটা ঘটলো সেখানে যে একটা মানে কোনো একটা পর্দা ধরি, একটা সাদা একটা পর্দা নিয়ে যদি আমি এগিয়ে আসি, তাহলে দেখতে পাবো যে এখানে যেন সেই পর্দার উপর যেন মোমবাতি অরিজিনালি জ্বলে উঠেছে। অর্থাৎ মোমবাতিটা, এই মোমবাতিকে যদি একটু হালকা করে ফু দেওয়া হয় বা একটু হালকা করে মানে বাতাস দিয়ে একটা আঘাত করা হয়, তাহলে কী হবে দেখা যাচ্ছে এখানকার যে মানে লাইটে যে রশ্মিটা আছে বা অগ্নিশিখাটা আছে, সেই অগ্নিশিখাটা একটু দোল খাবে। তার মানে কি এখানে কি পর্দায় ফেলতে পারছি আমরা, চোখে তো দেখতে পাবোই, সঙ্গে সঙ্গে পর্দায় ফেলতে পাবো। তার মানে এটা কি একটা রিয়াল ইমেজ। এটা বাদ দিয়ে আমরা এটাও করতে পারি। রিয়াল ইমেজের ক্ষেত্রে আমরা অনেক কিছু করতে পারি। যেমন তোমার হচ্ছে কি একটা কনকেভ মিরর, কনকেভ মিররের ক্ষেত্রে কী আছে, কনকেভ মিররের ক্ষেত্রে ধরো এখানে কোনো একটা বস্তু আছে, তাহলে এখানে কোনো একটা বস্তু আছে, তাহলে এখান থেকে একটা রশ্মি এখানে যাবে, সে প্রধান অক্ষ দিয়ে বেরিয়ে যাবে। আর একটা রশ্মিকে যদি তোমার হচ্ছে বক্রতার কেন্দ্র দিয়ে পাঠাও, তাহলে সেই বক্রতার কেন্দ্র দিয়ে ফিরে আসবে। আমরা কেন আসবে সেটা আমরা পরবর্তীতে আসছি আর কি। তাহলে যে বিন্দুতে মিলিত হলো সেটাকে বলা হবে সেই প্রথম বিন্দুর প্রতিবিম্ব। তাহলে কি এখানেও তুমি যদি পর্দা ধরো, তাহলে কি এই বিন্দুর একটা প্রতিবিম্ব দেখতে হবে। এটা একটা সদ্বিম্ব। এটা বড় হতে পারে, আকারে বড় হতে পারে, ছোটো হতে পারে, অসীম হতে পারে, সসীম হতে পারে, শূন্য হতে পারে, ডিফারেন্ট টাইপস অফ ইমেজ ফর্ম হতে পারে। এটা দিয়ে হতে পারে, লেন্স দিয়ে হতে পারে। তো আমরা এখানে লেন্সের ঘটনা এখানে দেখবো না, কারণ লেন্স তোমাদের এখানে নেই, এখানে প্রতিফলক আছে। তাহলে গলীয় দর্পণ আর প্রতিফলক এটা দেখবো, অবতল বা উত্তল দেখবো। এখানে আমরা লেন্স দেখবো না, কারণ লেন্সের একটা চ্যাপ্টারে আছে। শুধুমাত্র বললাম যে রিয়াল ইমেজ লেন্স দ্বারা গঠিত হয়। আচ্ছা, এবার ভার্চুয়াল ইমেজ যদি বলা হয় অসৎ বিম্ব। অসৎ বিম্বটা কি, ধরে নাও এটা একটা দর্পণ বা আয়না, সমতল দর্পণ বা আয়না। আমি আমার ড্রেস চেঞ্জ করছি, চেঞ্জ করছি বা হচ্ছে আমার হচ্ছে গিয়ে চুলের হেয়ার স্টাইল করছি বা চুলের স্টাইল চেঞ্জ করছি। তাহলে আমি এবার কি বললাম যে আমি যে আমার চুলের স্টাইল চেঞ্জ করছি, তার মানে কি এই যে চুলের স্টাইলটা এখানে যেটা দেখতে পাবো, তাহলে কি আসলো যে আমি যেন মনে হচ্ছে যে আমি যেন এই দর্পণটার ওই পাশে স্বয়ং নিজেই দাঁড়িয়ে। তার মানে কি দাঁড়ালো, আমি যেন মনে হচ্ছে যে আমি নিজেই স্বয়ং ওইদিকে দাঁড়িয়ে। এবার আমি কোনো একজন ব্যক্তিকে বললাম যে ভাই তুমি একটু গিয়ে আমাকে ধরো তো, আমি ওইদিকে আছি কিনা দেখো তো, আমি আর একটা আছি কিনা। কিন্তু ওইদিকে গিয়ে দেখলো কোনো কিছু নেই, জাস্ট ওইদিকটা ফাঁকা বা ওইদিকে কোনো একটা ঘর বা কোনো কিছু রয়েছে, ওইদিকে কিছুই নেই, মানে আমি ওইদিকে নেই। তাহলে আমি পুরোপুরি আমার একটা প্রতিচ্ছবি, এই আমার যতটা দূরত্ব এখান থেকে রয়েছে ঠিক ততটা দূরত্বই ওদিকে দেখতে পাচ্ছি। তার মানে কি এটা আমি চোখে দেখতে পাচ্ছি কিন্তু পর্দায় নেই বা বাস্তবে নেই। এটাকে বলা হবে ভার্চুয়াল ইমেজ বা অসৎ বিম্ব। তো এই হচ্ছে তোমাদের মোটামুটি একটা সাধারণ একটা ধারণা আর কি, যে রিয়াল ইমেজ এবং ভার্চুয়াল ইমেজের। তো এরপরে আমরা যে বিষয়টা আলোচনা করব সেটাকে বলা হয় গলীয় দর্পণ। তো এটা হচ্ছে গিয়ে সব থেকে ইম্পর্টেন্ট টপিক এই চ্যাপ্টারে। মানে গলীয় দর্পণটা ইম্পর্টেন্ট টপিক সেই কারণে, কারণ এই ইনফরমেশনগুলো না জানলে এই গলীয় দর্পণ চ্যাপ্টারে গিয়ে পুরো অন্ধকার দেখবে, মানে ভেতরে গিয়ে কী রয়েছে সেটা তোমরা পুরোপুরি অন্ধকার দেখবে, আর কিছু বুঝতেই পারবে না। তাই তোমাদের একটু মনোযোগ দিয়ে এই বিষয়গুলো জানতে হবে। এই বিষয়গুলো জানতে হবে। তাহলে আমাদের এখন কি থাকবে, স্পেরিক্যাল মিরর, और रिफ्लेक्टर, গলীয় দর্পণ বা গলীয় প্রতিফলক। এই টপিকসটাকে ভালো করে বুঝতে হবে, তারপর বাকি বিষয় একদম খুব ভালো করে বুঝতে হবে। আমি তোমাকে বললাম যে কীরকম বিষয় না, আমার কাছে কোনো অবজেক্টও নেই, যে বস্তু নেই যে আমি তোমাদের বোঝাবো একটু। ধরো না এই হোয়াইট বোর্ডটা কি একটা সমতল, কারণ এটা পুরোপুরি একটা প্লেন। এবং আর কি বললাম যে হোয়াইট বোর্ডটাকে আমরা হোয়াইট বোর্ডটার ওইদিকে পারদ বা রূপোর প্রলেপ দিলাম, তাহলে কি এইদিকে আমার প্রতিচ্ছবি দেখতে পাবো। হোয়াইট বোর্ড না, এটা একটা কাচের ধরনের একটা কাচের প্লেট,
সেই কাঁচের প্লেটে ওই দিকে আমরা রূপোর প্রলেপ বা হচ্ছে তোমার পারদের প্রলেপ দিলাম, তাহলে এই দিক থেকে আমরা আমাদের ছবি বা প্রতিচ্ছবি দেখতে পাবো বা প্রতিফলক দেখতে পাবো, মানে এটা একটা আয়না হিসেবে কাজ করবে। এবার এটা ধরে নাও এমন একটি কাঁচের প্লেট যেটাকে আমরা যদি এখানে যে মাঝখানে যদি বল প্রয়োগ করি তাহলে মাঝখানটা শুধুমাত্র সরে যাবে, কিন্তু এটাকে ওইরকমই থাকবে। ধরেন এখানে ফিক্সড দড়ি দিয়ে টান করে বাঁধা রাখলাম, এখানে দড়ি দিয়ে টান করে দিকে বেঁধে রাখলাম, এখানে টান করে বেঁধে রাখলাম, এখানে টান করে বেঁধে রাখলাম এবং এখানে একটা বল প্রয়োগ করলাম, তাহলে কি আসলে এটা নিচের দিকে সরে যাবে এবং এই দিকটা এগিয়ে আসবে। এগিয়ে যাওয়ার মানে ওখানে পড়ে থাকবে, ওখানে থাকবে, আর কি এটা সরে যাবে। তার মানে কীরকমটা হবে বলতো, একটু ঢেউ খেলানোর মতো আসবে, মানে একটু ঢেউ খেলানোর মতো আসবে। তাহলে কীরকম বিষয় দাঁড়ালো, তাহলে আমি ধরলাম এই তোমাকে সিম্পল হয়ে বললাম এই যে হাতটা, তাহলে এই হাতটা হচ্ছে বা এই হাতটা আছে, তাহলে এই হাতটা হচ্ছে গিয়ে একটা প্রতিফলক, সমতল প্রতিফলক। আমি কী করলাম, বাড়িতে একটা বল প্রয়োগ করলাম, হাতটাকে কী করলাম এইরকম করলাম, বল প্রয়োগ ছিল এরকম, এবার বল প্রয়োগকে এরকম করলাম, আগে এরকম ছিল বল প্রয়োগকে এরকম করলাম, তাহলে কী আসলো, এইরকম একটা প্রতিফলক তো আসলো। তাহলে এই যে এটা আসলো এটাকে বলা গোলীয় প্রতিফলক বা গোলীয় প্রতিফলক তল, গোলীয়, এটা গোলীয় তল, এটাকে বলা গোলীয় তল, স্পেরিক্যাল প্লেন, এটাকে বলা গোলীয় তল বা স্পেরিক্যাল সারফেস প্লেন, না স্পেরিক্যাল সারফেস। তাহলে এই গোলীয় তলটা, এই যে একটা গোলীয় তল, এরকম এরকম করে ধরো 40-50 খানা বানালাম, তাহলে এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা বসিয়ে বসিয়ে কী আসলো, একটা গোলকের আচরণ, যেমন একটা ফুটবল, একটা চামড়া এরকম, এটা একটা চামড়া এরকম, তাহলে প্রত্যেকটা চামড়া দিয়ে কী আসলো, একটা ফুটবল আসলো। তাহলে ফুটবলটা কীরকম আসলো, একটা গোলক। তাহলে কোনো গোলকের যে পার্টস বা গোলকের যে ছোট্ট অংশ সেটাকে হলো গোলীয় তল বলা হয়। ছোট্ট অংশ, পুরোটাই গোলীয় তল, স্পেরিক্যাল সারফেস, বাট তার একটা অংশ সেটা একটা গোলীয় তল, সেটা আমরা বলবো মিরর হিসেবে পারবো। কখন, এখানে প্রথম বুঝতে হবে, কারণ কনসেপ্টটা যদি ক্লিয়ার না হয় খুব মুশকিল হয়ে যায়। তাহলে আমরা বললাম যে কোনো একটা প্লেন মিররকেই, মানে গোলীয় তল কীভাবে বানানো, একটা প্লেন মিররকে যদি বল প্রয়োগ করে যদি আমরা এরকম মানে কার্ভিক করি, তাহলে সেই কার্ভিক মতো কতগুলো কার্ভিক মানে পার্টস আমরা বসিয়ে একটা মানে গোলক বানাতে পারি। তাহলে সেই গোলকে বা এরকম জাস্ট এইটুকুর ক্ষেত্রে যদি বলি, তাহলে এইটুকুর আমি যদি রূপোর বা পারদের প্রলেপ এই দিকে বসিয়ে দিই, এটা তো মানে কাঁচ বা গ্লাস ছিল, এদিক থেকে ওই দিক দেখা গিয়েছিল, তাহলে এবার কী করলাম, এটাকে জাস্ট এরকম ছিল, এরকম বল প্রয়োগ করে এরকম করে এইদিকে রূপোর প্রলেপ বা হচ্ছে পারদের প্রলেপ দিলাম, তাহলে আমি আমার প্রতিচ্ছবি এই দিক থেকে দেখতে পাবো। তাহলে এই যে প্রতিচ্ছবি দেখতে পাবো, এই যে দেখতে শেপের মতো, এটাকে বলা হবে স্পেরিক্যাল মিরর বা গোলীয় স্পেরিক্যাল মিরর বা স্পেরিক্যাল রিফ্লেক্টিং সারফেস বা গোলীয় প্রতিসরক তল বা গোলীয় প্রতিফলক তল, রিফ্লেক্টিং সারফেস বা গোলীয় প্রতিফলক তল। আর আমি এটাকে আগে এরকম ছিল, বল প্রয়োগ করলাম, বল প্রয়োগ করে এরকম করে আমি পারদের প্রলেপটা এদিকে দিলাম, পারদ বা রূপোর প্রলেপ এদিকে দেখলাম, তাহলে আমি দেখতে পাবো এইদিকে আমার ছবি দেখতে পাবো, তাহলে এরকম দেখতে পাবো, এইদিকে আমার ছবি দেখতে পাবো, কারণ এটা প্রতিফলক তল হিসেবে কাজ, কারণ পারদ বা রূপোর প্রলেপ এদিকে আছে। পারদ বা রূপোর প্রলেপ যেই দিকে থাকবে তার উল্টো দিকে তার বস্তুর প্রতিবিম্ব বা প্রতিচ্ছবি দেখা যাবে। তাহলে পারদ যদি এইদিকে থাকে মানে প্রতিফলক তল হিসেবে এটা কাজ করবে, পারদ যদি এদিকে থাকে প্রতিফলক তল হিসেবে এটা কাজ করবে। তাহলে আমরা কী করলাম, জাস্ট এইভাবে মানে সমতল থেকে মানে যে বক্রতল করলাম, বক্রতল করে এইদিকে দিলাম প্রলেপ দিলাম, তাহলে এইদিকে তোমার প্রতিফলক হিসেবে কাজ করবে, এবার এইদিকে প্রলেপ দিলাম, তাহলে এটা প্রতিফলক হিসেবে কাজ করবে। যদি এইদিকে প্রতিফলক হিসেবে কাজ করে, মানে কোনো গলীয় তলের বাইরের দিকে যদি আমরা মানে এই বাইরের দিকে যদি আমরা কোনো প্রলেপ দিই, মানে এই দিকে যদি তো আমরা কোনো প্রতিবিম্ব দেখতে পাই বা প্রতিচ্ছবি দেখতে পাই, তাহলে সেই দর্পণটাকে বলা হবে কনকেভ মিরর বা অবতল দর্পণ। কনকেভ মিরর বা কনকেভ রিফ্লেক্টিং সারফেস বা মানে অবতল প্রতিফলক তল। যদি আমরা এখানে প্রলেপ দিই এইদিকে দেখি, তাহলে কি আসবে, কনভেক্স রিফ্লেক্টিং সারফেস বা কনভেক্স মিরর। আমি হয়তো তোমাদের বোঝাতে পারলাম না, আমি আবার বিষয়টাকে খুব শর্টলি বলছি, কারণ এই জায়গাটা না বুঝলে আমি কিছু বোঝাতে পারবো না। আমরা একটু পরেই এটাকে আমরা কনকেভ বলবো, এটা স্যার এটা হচ্ছে কনকেভ মিরর। কনকেভ মিরর এরকম না, পুরোপুরি বইয়ে ভুল লেখা আছে। কনকেভ মিরর এরকম কোনো কনকেভ মিরর বলে না, এটা একটা লাইন বলা কনকেভ মিরর না। কনকেভ মিররটা হচ্ছে এরকমটা। আমি তোমাদের এই জিনিসটাই বোঝানোর জন্য বলছি, অর্থাৎ কোনো একটি ধরুন একটা কাচের ফুটবল, আরও ভালো করে বলছে কাচের ফুটবল, যেমন চামড়ার ফুটবল ঠিক কাচের ফুটবল, মানে ভেতরে যদি জল থাকে বা মাছ থাকে কিছু থাকে তাহলে সেটা দেখা যাবে। এবার কী করলাম, সেই কাচের ফুটবলটা একটা কাচ দিয়ে তৈরি, সেই কাচের ফুটবলটাকে আমরা কী করলাম, একটা অংশ কেটে নিলাম, একটা ধরুন একটা কাচের ফুটবল
এটা একটা কাচের ফুটবল, এটা একটা কাচের ফুটবল, মানে একটা বৃত্ত না, কিন্তু তোমাদের আবার বৃত্ত ভেবো না, ফুটবল। আমরা কি করলাম, তার একটা অংশ এরকম করে কেটে নিলাম, কেটে ওটা বের করে নিলাম। তাহলে এটা কীরকম দেখতে হবে বলো তো? এটা অ্যাকচুয়ালি দেখতে এরকমটা নয়, অ্যাকচুয়ালি এটাকে দেখতে একটু মনে হবে কীরকম বলো তো? অ্যাকচুয়ালি দেখতে মনে হবে ঠিক এইরকমটা, এইরকমটা। কেন? তার কারণ এই যে পার্টসটা, এই যে অংশটা, এটা হচ্ছে কোনো একটা গোলকের, এটা কোনো একটা গোলকের অংশ। ঠিক এরকম মানে গোলকের অংশ এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম, মানে কতগুলো গোলকের অংশ দিয়ে এটাকে ফুটবল বানানো যেতে পারে বা কাচের ফুটবল বানানো যেতে পারে। তাহলে এই কাচের ফুটবলের বাইরের দিকে যদি আমরা পারদের বা রূপর প্রলেপ দেই, তাহলে এটা অবতল গলীয় প্রতিফলক তল, মানে ভেতরের দিকে তোমার আলো এসে যেতে পারে বা প্রতিফলন হিসেবে, আর ভেতরের দিকটা প্রতিফলক হিসেবে কাজ করবে। তাহলে এটা হচ্ছে অবতল গলীয় প্রতিফলক তল। যদি আমরা প্রলেপটা এইদিকে না দিয়ে ভেতরের দিকে দেই, তাহলে এই দিকে আলোর প্রতিফলন ঘটবে, তাহলে এটাকে বলা হবে উত্তল গলীয় প্রতিফলক তল। তাহলে আমরা এখানে কি বলতে পারি, যে কোনো সমতল দর্পণকে, কোনো সমতল গলীয় দর্পণ, কোনো সমতল প্রতিফলক তলকে যদি আমরা চাপ প্রয়োগ করে তার বক্রতা ব্যাসার্ধের সৃষ্টি করতে পারি, তার বক্র টাইপ করতে পারি, তাহলে সেই বক্রতার উপর ভিত্তি করে বা তার প্রতিফলকের উপর ভিত্তি করে, আলোর প্রতিফলনের উপর ভিত্তি করে সেই বক্রতলকে আমরা, সেই প্রতিফলক তলকে দুভাগে ভাগ করি। যেমন সমতলে কোনো ভাগ নেই, সমতল উত্তল, সমতল অবতল বলে কিছু নেই। বক্রতা হলে তখন তার প্রতিফলক হিসেবে দুটো ভাগ করা, একটা হচ্ছে কনকেভ রিফ্লেক্টিং সারফেস, আর একটা হচ্ছে কনভেক্স রিফ্লেক্টিং সারফেস। তাহলে এটা কি কোনো একটা গোলকের অংশ, এটা কিন্তু কোনো একটা লাইন না। অনেকে কিন্তু তোমাদের বইও কিন্তু থাকবে এরকমটা কিন্তু কোনো কিন্তু লাইন না, মানে এটা দিয়ে বোঝানো হচ্ছে কোনো একটা গোলকের পার্টস, মানে এরকম করে তোমার বোঝানো হচ্ছে। কিন্তু এখানে তুমি অরিজিনালি দেখো, তোমাকে এইভাবে দেখানো হয়, তাহলে কী হবে, এটা একটা কোনো গোলকের পার্টস। কিন্তু কীরকম আসলো, ধরে নাও তোমাকে আমি বললাম যে একটা একটা গোল একটা আর কি ফুটবল, কাচের ফুটবল, সেই কাচের ফুটবলটাকে তুমি কী করলে, এটা কাটলে, তাহলে তুমি যে কেটে ঠিক এইরকম বের করে নিয়ে আসো, তাহলে তুমি দেখতে পাবে এটাকে বের করে তুমি এইভাবে রাখো, তাহলে দেখতে পাবে একটা বাটি। তাহলে বাটির এই দিকে ভালো করে লক্ষ্য করবে, এটা কিন্তু একটা বৃত্ত। তুমি ভালো করে দেখবে, এটাকে তুমি কেটে, এটাকে কেটে দিয়ে তুমি এইভাবে এটাকে ঠিক এইভাবে রাখো, তাহলে তুমি দেখতে পাবে এটা একটা বাটি টাইপ। অর্থাৎ বাটির যে এই অংশটা কিন্তু একটা বৃত্তাকার। দেখে তোমার মনে হচ্ছে ওইরকমটা, তো অরিজিনাল তোমার হচ্ছে এটা বৃত্তাকার, কারণ এটা এমনভাবে কাটা হয়েছে, এটা একটা বৃত্তাকার, সার্কুলার টাইপ। এটা তোমার হচ্ছে, এটা কিন্তু তোমার হচ্ছে মানে হালকা এরকম রয়েছে, সেটা বিভিন্ন পার্টসের ক্ষেত্রে বিভিন্ন রকম হতে পারে। তো এটা কি বৃত্তাকার, তাহলে এইটা একটা বৃত্তাকার পার্টস, এবং এটা তোমার হচ্ছে কার্ভিক। তাহলে এই যে কার্ভিক নেচার, এটা তোমাকে গলীয় প্রতিফলক তল বলা হবে। সেই গলীয় প্রতিফলক তল মেনলি দু প্রকার। সো কোনো প্রতিফলক যদি কোনো গোলকের কোনো ফাঁপা গোলকের অংশ হয়, তবে সেই তলকে প্রতিফলক তল। কোনো প্রতিফলক তল যদি কোনো গোলকের, কোনো ফাঁপা গোলকের অংশ হয়, তবে সেই প্রতিফলক তলকে, প্রতিফলনের অভিমুখ অনুযায়ী
অনুযায়ী দুই ভাগে ভাগ করা হয়, যথা নাম্বার 1 অবতল, গলীয়, প্রতিফলক তল, বা স্ফেরিক্যাল, রিফ্লেক্টিং, স্ফেরিক্যাল কনকেভ। কনকেভ মানে তোমার এটা বলা যেত কনকেভ, স্ফেরিক্যাল और কনকেভ রিফ্লেক্টিং সারফেস। স্ফেরিক্যাল বা গলীয়, কনকেভ মানে তোমার গলীয় মানে অবতল, গলীয় আর অবতল প্রতিফলক তল বা গলীয় প্রতিফলক তল। তাহলে সেটা কি হবে? স্ফেরিক্যাল, কনকেভ, রিফ্লেক্টিং সারফেস, অথবা এটাকে আমরা কি বলতে পারি একটা স্ফেরিক্যাল আমরা উত্তল প্রতিফলক তল, বা এটাকে আমরা বলতে পারি কনভেক্স রিফ্লেক্টিং সারফেস। আচ্ছা, তাহলে আমরা কি দেখলাম? কনকেভ কথার অর্থ হচ্ছে অবতল, আর কনভেক্স কথার অর্থ হচ্ছে উত্তল। কনভেক্স মানে উত্তল, আর কনকেভ CONCAVE, কনকেভ মানে অবতল, কনভেক্স মানে উত্তল। আমি হয়তো ম্যাক্সিমাম সময় কনভেক্স বলবো, তা কনভেক্স যেন তোমাদের কনকেভ মানে উত্তল আর কনভেক্স মানে অবতল এরকমটা যেন হয়। অরিজিনালি তার মানে হচ্ছে মানে তার আবিধানিক অর্থ কি? যে অবতল কথার অর্থ হচ্ছে কনকেভ, আর উত্তল কথার হচ্ছে কনভেক্স, বা কনভেক্স কথার অর্থ উত্তল, আর কনকেভ কথার হচ্ছে অবতল। তাহলে কোনো প্রতিফলক তল যদি কোনো ফাঁপা গোলকের অংশ হয়, তাহলে সেই ফাঁপা গোলকের অংশ অনুযায়ী তাহলে সেই তলকে প্রতিফলকের অভিমুখ অনুযায়ী কোন দিক থেকে প্রতিফলিত হচ্ছে অভিমুখ অনুযায়ী দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে অবতল গলীয় প্রতিফলক তল, প্রতিফলকের অভিমুখ যেখান থেকে প্রতিফলিত হয়, তাহলে অবতল গলীয় প্রতিফলক তল। একটা হচ্ছে উত্তল গলীয় প্রতিফলক তল। অবতল গলীয় প্রতিফলক তলটা হচ্ছে কিরকম? তো প্রথম হচ্ছে আমরা সিম্বল, তাহলে এখানে আমরা এটা কি বলতে পারি? অবতল গলীয় প্রতিফলক তলটা হচ্ছে অ্যাকচুয়ালি যদি আমরা এটাকে বলি কনকেভ রিফ্লেক্টিং সারফেস, অবতল গলীয় প্রতিফলক তল। তাহলে অবতল গলীয় প্রতিফলক তল বলতে আমরা এরকমটা বোঝাবো যে কোনো গলীয় প্রতিফলক তল যদি বাইরের দিকটা ঘষা অংশ থাকে এবং ভেতরের দিকে যদি আলোর প্রতিফলন না ঘটে, তাহলে সেটাকে বলা হবে অবতল গলীয় প্রতিফলক তল। এবং এটা অ্যাকচুয়ালি কি, এটা না দেখালেও চলবে বা দেখালেও কোনো অসুবিধা নেই, কারণ এটা কিন্তু বুঝতে হবে তোমার একটা গোলকের একটা অংশ। তাহলে এটা কি? অবতল গলীয় প্রতিফলক তল। এটা পুরোপুরি অর্ধগোলক হতে পারে, অর্ধগোলকের কম হতে পারে, ক্ষুদ্র একটা অংশ হতে পারে, অর্ধগোলকের বেশি হতে পারে। মেইন কথা, এটা একটা কোনো গোলকের পার্টস বা গোলকের একটা অংশ। সবসময় অর্ধগোলক হতে হবে, কম হতে হবে, বেশি হতে হবে, তার কোনো মিনিং নেই। এটা গোলকের একটা পার্টস, গোলকের একটা কোনো তল। এটা অবতল গলীয় প্রতিফলক তল, কারণ এইদিকে ঘষা অংশ, এইদিকে আলোর প্রতিফলন করবে। এটাকে আমরা কি দিয়ে বলবো? এটাকে আমরা M1 M2 দিয়ে প্রথমত নামকরণ করবো, কারণ এটাকে কি বলা হয়? M1 M2, এটা একটা মিরর বা এটাকে প্রতিফলক তল বা মিরর, ঠিক আছে? ঠিক একই রকম ভাবে আমরা যদি বলি কনভেক্স রিফ্লেক্টিং সারফেস বা উত্তল প্রতিফলক তল। উত্তল প্রতিফলক তল কাকে বলা হবে? উত্তল প্রতিফলক তল হচ্ছে আমরা এটাকে বলবো যে এটা কোনো একটা গোলকের পার্টস। তাহলে এই দিকে যদি আমরা পারদ বা রূপর প্রলেপ দেই, তাহলে আলোক রশ্মি এই দিকে এসে প্রতিফলন করবে, এটা প্রতিফলক তল হিসেবে কাজ করবে।
তখন এটা প্রতিফলক তল হিসেবে কাজ করবে। তো এটাকেও আমরা বলবো এই মানে গলীয় মানে তলটাকে আমরা বলবো উত্তল গলীয় প্রতিফলক তল বা কনভেক্স রিফ্লেক্টিং সারফেস। এবার আমরা শুধুমাত্র আমরা এটা চিনলাম কোনটাকে অবতল বলা হয়, কোনটাকে উত্তল বলা হয়, কেন কোনটাকে কি বলা হয় সেটাকে জাস্ট চিনলাম, ঠিক আছে। এরপরে আমরা কোনো একটা দর্পণকে নিয়ে, সে তুমি উত্তল বলো আর অবতল বলো, কোনো একটা দর্পণের সমস্ত ইনফরমেশন, কোনো একটা গলীয় প্রতিফলক তলের সমস্ত ইনফরমেশন জানবো। সেটা হচ্ছে আমার সবথেকে ইম্পর্টেন্ট টপিক, ঠিক আছে, যেটা আমাদের না জানলেই নয়। এটা তোমাদের এত কিছু ক্লাসিফিকেশন লাগবে না, কারণ তোমরা এমনিতেই এগুলো জানো। তবুও আমরা একটু বললাম, কারণ সমস্ত বিষয় যখন বলবো তো এইটুকু কেন বাদ দেয়, এই জন্য একটু এক্সট্রা বলে দিলাম, কারণ এগুলো না জানলেই নয়। আচ্ছা, এবার আমরা যেটা দেখবো, আমি সাপোজ ধরে নাও তোমাকে একটা কনকেভ ভার্সেস কনভেক্স, একটা একদিকে কনকেভ একদিকে কনভেক্স, দুটোকে আমি একসঙ্গে আলোচনা করবো। এইদিকে কনকেভ, এদিকে কনকেভ, কনকেভ মিরর, এদিকে হচ্ছে কনভেক্স মিরর। কনভেক্স মিরর, মিরর মানে দর্পণ, অবতল দর্পণ আর উত্তল দর্পণ। অবতল দর্পণ এবং উত্তল দর্পণের ক্ষেত্রে প্রথমত আমরা দেখব কি, প্রথমত আমরা কতগুলো পয়েন্ট দেখব স্টেপ বাই স্টেপ, তাহলে আমাদের বিষয়গুলো ক্লিয়ার হবে। 1 নম্বর পয়েন্টে আমাদের দেখব যে সিম্বল, সিম্বল বা চিহ্ন। তাহলে কনকেভ মিরর দেখতে কিরকম, এটাকে কি বলা, অবতল, অবতল, অবতল দর্পণ, এটাকে বলা উত্তল দর্পণ, উত্তল দর্পণ। তাহলে সিম্বল কিরকম, সিম্বল আমরা শর্টলি দেখাচ্ছি এখানে, কারণ একটু আগে আমরা বললাম এরকমটা অবতল দর্পণ, এরকমটা M1 M2, এখানে M1 M2 একটি অবতল দর্পণ, দর্পণ। ঠিক একই রকম বিষয় আমরা এখানে এটা বলতে পারি, জাস্ট আমি এখানে শর্টলি দিলাম। এখানে M1 M2 একটি উত্তল দর্পণ। সেকেন্ড পার্টস আমরা বলতে পারি মেরু, যেটাকে বলা হয় ইংলিশে বলা হয় পোল, বাংলায় বলা হয় মেরু, ইংলিশে বলা হয় পোল। উত্তর মেরু, দক্ষিণ মেরু, নর্থ পোল, সাউথ পোল। তাহলে গলীয় দর্পণে মেরু কোনটা, সেটা উত্তল দর্পণই হোক, উত্তল গলীয় দর্পণই হোক, উত্তলই হোক আর অবতলই হোক, অবতল উত্তল যে কোনোর ক্ষেত্রে মেরু একটা করে নির্দিষ্ট মেরু থাকে। মেরু কাকে বলা হয়, মেরু হচ্ছে, এটা তোমার সংজ্ঞা যদি বলা হয়, কোনো গলীয় দর্পণের মধ্যবিন্দুকে মেরু বলে। তাহলে অবতল দর্পণের মধ্যবিন্দুকে, অবতল গলীয় দর্পণের মধ্যবিন্দুকে মেরু বলে, উত্তল গলীয় দর্পণের মধ্যবিন্দুকে মেরু বলে। এক কথায় মেরু কাকে বলে, কোনো গলীয় দর্পণ, সেটা এটা গলীয় দর্পণ, এটা গলীয় দর্পণ, তাহলে গলীয় দর্পণের মধ্যবিন্দুকে মেরু বলে। আচ্ছা, এখানে মধ্যবিন্দু কোনটা, মধ্যবিন্দু খুব ভালো করে বোঝার চেষ্টা করো। এখানে মধ্যবিন্দু আমরা এটাকে বলবো, এখন আমরা বলবো যে এটা একটা মেরু। আমরা একটা পিকচার রেখে দিই, সব এখান থেকে সমস্ত ইনফরমেশন লিখবো, আমরা সমস্ত ইনফরমেশন একটা জায়গা থেকে লিখবো। M1 M2 তাহলে এইটাকে বলা হবে মেরু, পোল বা মেরু। এখানে একটু কোনো একটা বিন্দু থাকবে যেটাকে বলা হয় পোল বা মেরু। আচ্ছা, এটার নাম পোল বা মেরু কেন, একটু আগে আমরা বললাম কোনো গলীয় দর্পণের যে মধ্যবিন্দু সেটাকে পোল বা মেরু বলা হয়। এটাকে মেইনলি পি দিয়ে প্রকাশ করা হয়, সবসময় মেইনলি ম্যাক্সিমাম জায়গাটাকে পি দিয়ে প্রকাশ করা হয়।
অনেক জায়গায় আবার ও দিয়ে প্রকাশ করা হয়, কোনো অসুবিধা নেই, তুমি ও দিলেও হবে, পি দিলেও হবে, ইট ইজ ডাজ নট ম্যাটার। বিষয়টা কি দাঁড়ালো, গলীয় দর্পণের যে মধ্যবিন্দু, তার মানে কি এটা একটা সমতল দর্পণ ছিল, সমতল দর্পণের চাপ দিয়ে গলীয় দর্পণ বানালাম। তাহলে এই গলীয় দর্পণের যে মধ্যবিন্দু, গলীয় দর্পণের মধ্যবিন্দু এটা তো নয়, এটাও নয়, এখানেও নয়, এখানে তার মধ্য এখানে রয়েছে কোথাও একটা। তাহলে এটা যেহেতু আমি এই গলীয় দর্পণটাকে, এই বাটিটাকে যদি আমি খুব সিম্পল ভেবে না, এটা কোনো একটা গলীয় দর্পণ এরকম, তাহলে অর্ধগোলকের বাটিটাকে আমি এইভাবে দাঁড় করে রাখি, এইভাবে দাঁড় করে রাখি, ছেড়ে দে। তাহলে একটা সুতো নিলাম, সুতো নিয়ে এখানে কোনো একটা পেরেক পেতে দিলাম, এখানে একটা পেরেক পেতে দিলাম, দিয়ে এখানে যে মানে সর্বোচ্চ যে পয়েন্ট, সেই পয়েন্টে একটা পেরেক বেঁধে দিলাম, দিয়ে আমি কি করলাম, সুতোটাকে এখানে গা বেয়ে 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 এখানে বেঁধে দিলাম, এখান থেকে গা বেয়ে বেয়ে বেঁধে দিলাম, বেঁধে দিয়ে যে মোট সুতোটা হলো, মানে আমরা এখানে কোন মধ্যবিন্দু ধরিনি আগে, আমরা একটা সুতোকে সর্বোচ্চ বিন্দু দিয়ে নিয়ে গেলাম, নিয়ে গিয়ে সেই সুতোটা এখানে গিয়ে কেটে দিলাম, কেটে দিয়ে সেই সূত্রটাকে অর্ধেক করলাম, অর্ধেক করে যে এখান থেকে এখান থেকে নিয়েছে এখানে নিয়ে গেলাম, বা এখান থেকে 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 এখানে নিয়ে গেলাম। তাহলে এই যে দূরত্বটা অর্ধেক করলে, এমন আমি এদিক থেকে মেপে দেখবো, যে পয়েন্ট আসলো এদিক থেকে মেপে দেখবো, ওই পয়েন্ট ওইদিকে মেপে দেখবো, সব দিকে মেপে দেখে যে পয়েন্ট আসবে সেটাকে বলা হবে এই গলীয় দর্পণের মধ্যবিন্দু, এটাকে বলা হয় পোল বা মেরু। তাহলে কি দাঁড়ালো, তাহলে কোনো গলীয় দর্পণের যে মধ্যবিন্দু তাকে বলা হয় পোল বা মেরু। The middle point of a spherical surface is known as the pole. The middle point of the spherical surface, তলের গলীয় দর্পণ মানে গলীয় দর্পণের যে মধ্যবিন্দু, দর্পণের মধ্যবিন্দু, কিন্তু অনেকে ভাববে কি এটার নাম পোল, এটা কিন্তু দর্পণের মধ্যবিন্দু নয়, তলের মধ্যবিন্দু। এই যে তলটা আছে, তলটার মধ্যবিন্দু, এটা তো ফাঁকা অংশ, গলীয় দর্পণের যে মধ্যবিন্দু তাকে বলা হয় পোল বা মেরু। আচ্ছা, সেটা উত্তর মেরু বলো, তুমি দক্ষিণ যে উত্তল দর্পণ বলো, আর তোমার অবতল দর্পণ বলো, দুটোর ক্ষেত্রেই সেম। তুমি যদি উত্তল দর্পণ নাও, উত্তল দর্পণের ক্ষেত্রে সেম আসবে, একই রকম বিষয় আসবে, উত্তল দর্পণের ক্ষেত্রে সেম একই বিষয় আসবে। তাহলে এটা তোমার হচ্ছে কি উত্তল দর্পণ, M1 M2, this is the pole or P, convex reflecting surface, convex mirror আর concave mirror। তাহলে এটা হচ্ছে তোমার পোল বা মেরু। এরপরে আমরা দেখব 3 নম্বর পয়েন্ট, সেন্টার অফ কার্ভেচার বা বক্রতা কেন্দ্র। বক্রতা কেন্দ্র বা সেন্টার অফ কার্ভেচার, বক্রতা কেন্দ্র। সেন্টার অফ কার্ভেচার মানে কিরকম বিষয়টা, এর সংজ্ঞাটা কি আছে, কোনো গলীয় দর্পণ যে গোলকের অংশ, সেই গোলকের কেন্দ্রকে বলা হয়, কোনো গলীয় দর্পণ যে গোলকের অংশ, যে গোলকের অংশ, সেই গোলকের কেন্দ্রকে বলা হয় বক্রতা কেন্দ্র। বক্রতা কেন্দ্র বা সেন্টার অফ কার্ভেচার কোনটাকে, কোনো গলীয় দর্পণ যে গোলকের অংশ, সেই গোলকের কেন্দ্রকে। আচ্ছা, এবার একটা জিনিস বোঝার চেষ্টা করো, একটা ফুটবল, কাচের ফুটবল বলো বা এমনি সাধারণ ফুটবল বলো, তাহলে ফুটবল একটা গোলক, তাহলে সেই গোলকের একটা মধ্যবিন্দু, গোলকের যে মধ্যবিন্দু মানে বায়ুর মাধ্যমে যে গোলকটা আছে, সেই গোলকের একটা মিডিল পয়েন্ট আছে, যেটা বলে মানে বিন্দু বলা হয়। যেমন বৃত্তের একটা মধ্যবিন্দু থাকে, এটা যদি একটা বৃত্ত বলা হয়, তাহলে এটাকে বলে বৃত্তের কেন্দ্র বা বৃত্তের কেন্দ্র। তাহলে এটা কি বৃত্তের কেন্দ্র, গোলকের এখানে একটা বৃত্ত, তাহলে একটা গোলকের একটা কেন্দ্র থাকে, সেই কেন্দ্রটাকে বলা হবে বক্রতা কেন্দ্র। কারণ সেই কেন্দ্রকে কেন, তার কারণ হচ্ছে কি, ধরে নাও এটা একটা গলীয় প্রতিফলক তল, তাহলে এই গলীয় প্রতিফলক তল এরকম 20খানা দিয়ে একটা বল তৈরি করা হচ্ছে। এটা 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা এরকম করে 20টা দিয়ে একটা গলীয় বল তৈরি করা হচ্ছে। যেমন ফুটবল, ধরুন 20টি চামড়া দিয়ে মোট একটা ফুটবল তৈরি করতে, এই ফুটবলের একটা কেন্দ্র থাকবে, তাহলে এই কেন্দ্রকে বলা হচ্ছে
মানে বক্রতা কেন্দ্র, তার মানে কি কোনো গলীয় দর্পণ, এই যে একটা গলীয় দর্পণ, এটা একটা গলীয় দর্পণ, সেই গলীয় দর্পণটি যে গোলকের অংশ, যে গোলকটার অংশ, সেই গোলকটির কেন্দ্রকে বলা হবে বক্রতা কেন্দ্র। তাহলে সেটা কীরকমটা হবে? সেটা হচ্ছে তোমার এরকমটা হবে। সেটা কীরকমটা হবে? সেটা হচ্ছে তোমার এরকমটা হবে। এটা তোমার হচ্ছে গিয়ে এক্সট্রিমলি সরি, এটা তোমার অবতল দর্পণ। তাহলে এইরকম কতগুলো পার্টস নিয়ে, এটা একটা পার্টস, এটা একটা পার্টস, এটা একটা পার্টস, এটা একটা পার্টস নিয়ে একটা গোলক তৈরি হলো। তাহলে এই গোলকের যে কেন্দ্র, মানে এটা গোলক, এই যে গোলকের কেন্দ্র, এটাকে বলা হয় সি বা সেন্টার অফ দ্য কার্ভেচার। সেন্টার অফ দ্য কার্ভেচার, তাহলে এটা গেল বক্রতার কেন্দ্র, এটাকে বলা হবে সেন্টার অফ কার্ভেচার বা বক্রতা কেন্দ্র। আর এই যে মধ্যবিন্দু, সেটাকে বলা হবে পোল বা মেরু। তাহলে আমরা কি দেখলাম? পোল বা মেরু, সেন্টার অফ কার্ভেচার, এটা হচ্ছে তোমার মিরর নেম M1 M2, এটা মিরর নেম M1 M2। এই যে মিররটা, যে মিরর, সেটা গেল মিরর নেম। প্রথমত আমরা কি দেখলাম? সিম্বল, সে উত্তল দর্পণ, অবতল দর্পণ, অবতল দর্পণ, উত্তল দর্পণ, মানে অবতল বা উত্তল দর্পণের মেরু, আর অবতল বা উত্তল দর্পণের বক্রতা কেন্দ্র। জাস্ট এখানে কি আসলে বক্রতা কেন্দ্র, কিন্তু অবতল দর্পণের ক্ষেত্রে এটা, উত্তল দর্পণের ক্ষেত্রে এটা। কেন? তাহলে অবতল দর্পণে এরকমটা, উত্তল দর্পণের ক্ষেত্রে কিরকমটা হবে? উত্তল দর্পণে এই জাস্ট এই ঘষা অংশটা এইদিকে না হয় ভেতরের দিকে হবে, বুঝতে পারলে? ভেতরের দিকে, জাস্ট এখানে কি হবে? এরকমটা হবে। এটা হচ্ছে তোমার উত্তল দর্পণের বক্রতা কেন্দ্র বা হচ্ছে সেন্টার অফ কার্ভেচার। আচ্ছা, এরপরে আমরা যেটা দেখবো, যে বিষয়টা আসবে রেডিয়াস অফ কার্ভেচার বা বক্রতা ব্যাসার্ধ। 4 নম্বর পয়েন্ট, রেডিয়াস অফ কার্ভেচার। এই বিষয়গুলো কিন্তু ভালো করে বুঝতে হবে। যারা জানো কোনো অসুবিধা নেই, কিন্তু না জানলে ভালো করে বুঝতে হবে, তারপরে বাকি বিষয়। মানে বক্রতা ব্যাসার্ধ। আচ্ছা, বক্রতা ব্যাসার্ধ কিরকম আছে? বক্রতা ব্যাসার্ধ কাকে বলা হবে? কোনো গলীয় দর্পণটি যে গোলকের অংশ, সেই গোলকের ব্যাসার্ধকে বলা হবে বক্রতা ব্যাসার্ধ। আমরা কি লিখব? কোনো গলীয় দর্পণটি যে গোলকের অংশ, সেই গোলকের ব্যাসার্ধকে বক্রতা ব্যাসার্ধ বলে। কিরকম দাঁড়ালো? রেডিয়াস অফ কার্ভেচার। তাহলে এই যে কোনো একটা গোলক, এই যে গোলকটা, এই যে গলীয় দর্পণটা, সেই গলীয় দর্পণটা কি কোনো একটা, এটা একটা গলীয় দর্পণ, এটা কোনো একটা গলীয় দর্পণ, এটা কোনো একটা গলীয় দর্পণ। এটা কোনো একটা গলীয় দর্পণ। তাহলে এই গলীয় দর্পণ এদিকটা তোমার ঘষা অংশ, এদিকটা ঘষা অংশ, এটা উত্তল, এটা অবতল। তাহলে এই গলীয় দর্পণটি, এটা তোমার হচ্ছে M1, এটা M2, এটা P, এটা C বা সেন্টার অফ কার্ভেচার। এটাকে গলীয় দর্পণ, সেই গোলকের একটা ব্যাসার্ধ আছে, এটা একটা গলীয় দর্পণের ব্যাসার্ধ, এটা একটা ব্যাসার্ধ R, বা এটা একটা ব্যাসার্ধ, এটা হচ্ছে R, বা এটা একটা ব্যাসার্ধ, এটা একটা R, বা এটা একটা ব্যাসার্ধ, এটা একটা R, এটা একটা ব্যাসার্ধ, এটাকে বলা হয় R। তাহলে কোনো গলীয় দর্পণ যে গোলকের অংশ, সেই গোলকের যে ব্যাসার্ধ, the spherical mirror are contained by a surface, are taken by a sphere whose radius is known as the radius of curvature. বক্রতা ব্যাসার্ধ, সেই গোলকের যে বক্রতা, সেই বক্রতার যে ব্যাসার্ধ, সেটা গেল বক্রতা ব্যাসার্ধ। তাহলে কোনো গলীয় দর্পণ যে গোলকের অংশ, সেই গোলকের ব্যাসার্ধকে বলা হবে বক্রতা ব্যাসার্ধ। তাহলে বক্রতা ব্যাসার্ধ কোনটা? এটার নাম হচ্ছে বক্রতা ব্যাসার্ধ। কিন্তু স্পেশালি এখানে আমরা স্পেশালি কোনটাকে আমরা বক্রতা ব্যাসার্ধ হিসেবে কাজে লাগাবো? স্পেশালি আমরা এখানে যে বক্রতা কেন্দ্র এবং পোল, এটাও তো বক্রতা ব্যাসার্ধ। আমরা এটা বোঝার সুবিধাতে অনেক সময় আমরা এটাকে নেব, এটার নাম বক্রতা ব্যাসার্ধ। তো এটার নাম বক্রতা ব্যাসার্ধ। যাই হোক, এখানে খুব সমস্যা হচ্ছে আজকে, মনে হয় আজকে আর ভিডিও করা যাবে না, কারণ এত সমস্যা হলে করা মুশকিল।
আমরা টপিক্সটা আলোচনাই করতে পারছি না।